দর্শক, রাশিয়ায় শ্রমবাজারে চলমান প্রতারণার প্রসঙ্গে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের লিয়াজু অফিসার রায়হান কবির। স্টারবিস স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের 30 জন শ্রমিক যারা রাশিয়াতে বৈধ ভিসা নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে তাদেরকে যাওয়ার পরই অনেকটা বিক্রি করে দেওয়া হয়েছে রাশিয়ান যে আর্মি রয়েছে তাদের কাছে। তারা এখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছে, কিন্তু তাদের তো আসলে সেখানে কাজ করতে গিয়েছিল। এই যে প্রতারণাটা হলো, এখানে তো আমরা দেখতে পাচ্ছি তারা বাংলাদেশ থেকে বৈধ ভিসা এবং বিএমইটির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে গিয়েছে। এখানে আসলে সরকারের কি কিছুটা দায় আছে? আপনার কাছে কি মনে হয়? সিস্টেমিক্যালি বলতে গেলে আসলে এটা খুব, এই বিষয়ে কথা বলা খুব দুঃখজনক। আমার দেশের নাগরিক অন্য কোনো একটা দেশের হয়ে যুদ্ধ করবে, এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। আর এখানে সরকারের দায় আছে বলতে, আপনি দেখবেন বিদেশের কোনো একটা প্রতিষ্ঠান যদি বাংলাদেশের কাছে কর্মী চায়, তখন তাকে অ্যাপ্রুভাল দেয় ওই দেশের মিশন বা দূতাবাসের নিয়ম হলো সে ওই কোম্পানিটা ভিজিট করে তার যদি মনে হয় এই কোম্পানির শ্রমিক সুরক্ষা আইন, নীতি বা বেতন দেওয়ার সামর্থ্য বা সব কিছু ঠিক থাকে, তাহলে সে অ্যাপ্রুভালটা দিবে। সে অ্যাপ্রুভালের ভিত্তিতে বাংলাদেশে ওয়ার্ক অর্ডার আসবে, এজেন্সির ওয়ার্ক অর্ডার নিবে, শ্রমিক যাবে। এটা হলো নিয়ম। আপনি দেখেন, যদি একটু পিছনে ফিরে যাই, 2024 সেপ্টেম্বরে যখন বাংলাদেশে প্রথম ওয়ার্ক অর্ডার আসে, প্রায় আমার কাছে ডাটা আছে প্রায় 1114 জন মানুষ যারা যুদ্ধে গিয়েছে। 2023-এর তারও এক বছর আগে, 2023-এর সেপ্টেম্বরে ইউক্রেনের একটা প্রতিষ্ঠান এবং আপনার ইউএস সহ স্যাংশন দেয় চায়নার একটা কোম্পানিকে, যার বিরুদ্ধে যুদ্ধের এলিগেশন আছে বা ওয়ার স্পন্সর এলিগেশন আছে। ঠিক ওই প্রতিষ্ঠানেই আমি হতবাক হই যখন দেখি বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল দিয়েছে সেই প্রতিষ্ঠানদের কর্মী যাবে। আমার দূতাবাস যখন ভিজিট করলো সেই প্রতিষ্ঠান, যাচাই বাছাই করলো না এই প্রতিষ্ঠানের এগেনস্টে কী কী এলিগেশন আছে। প্রত্যেকটা মানুষ আজকে যুদ্ধে। এই 1114 জনের যে লিস্ট বললাম, প্রত্যেকটা মানুষ যুদ্ধে। এই 30 জনের কথা বলবেন, তারাও গিয়ে থেকে ড্রোন কোম্পানিতে। ড্রোন কোম্পানিটা অবস্থিত হলো ডোনেস্কে, এটা হলো রাশিয়া ইউক্রেনের বর্ডারে, মানে যুদ্ধ যে অঞ্চলে হচ্ছে। আমার কথা হলো, অ্যাপ্রুভ করার আগে আমাদের দেশের কর্মীরা বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে, বেকারত্বের কারণে, বিভিন্ন কারণে তারা বিদেশে যেতে মরিয়া, যাচাই বাছাই করতে চায় না বা করে না। অনেক ক্ষেত্রে থাকে না। তো তারা যখন দেখলো বাংলাদেশ সরকার সেটা অ্যাপ্রুভ করলো বা আমাদের সিস্টেম সেটা অ্যাপ্রুভ করলো এবং বিএমইটি ছাড়পত্র নিল, ট্রেনিং হলো, ভিসার মধ্যে লেখা আছে সে কী কর্মী হিসাবে ওই দেশে যাচ্ছে, তাহলে তার এখানে সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। রাশিয়া থেকে 2 জন মানুষ আসলো, তাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে গেল, ওইখানে যাওয়ার পর তাদেরকে বন্দি করা হলো, বন্দি করে যুদ্ধে পাঠানো হলো তার ইচ্ছার বিরুদ্ধে। এটা বাংলাদেশ, রাশিয়া, বিশ্বের সকল আইনের ব্যত্যয় ঘটায়। আমি জানি না কখনো আমার দেশের যারা নীতি নির্ধারক আছেন কখনো প্রশ্ন করেছেন কিনা রাশিয়ার দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাকে, যে আমার দেশের নাগরিককে এভাবে যুদ্ধে নেয়ার এখতিয়ার কে দিল, বা এটা কোন আইনে, কোন জায়গাতে পড়ে এভাবে যুদ্ধে নেওয়ার জন্য। শ্রমিকগুলো প্রত্যেকেই বিএমইটির ছাড়পত্র আছে, তারা প্রত্যেকেই বৈধ ভিসা নিয়ে সকল নিয়ম চুক্তি সম্পন্ন করেই বিদেশে গিয়েছে, কিন্তু হতভাগ তারা সবাই যুদ্ধে আছে। এবং আরও দুঃখের বিষয়, আমি শুরু থেকে নিয়ে কাজ করছিলাম, ওই 30 জনের মধ্যে কিন্তু 10 জন অলরেডি মারা গিয়েছে যুদ্ধক্ষেত্রেই, এবং বাকি যারা আছে অ্যাটলিস্ট 10 জন আরও মারা যেতে পারে, সেটা তো আমার কাছে নেই। তারাও দেশে ফেরত আসবে বলে আমার অভিজ্ঞতা বলে না, বা আমার এতদিনের এক্সপিরিয়েন্স বলে না তারা দেশে ফেরত আনা সম্ভব। কিন্তু এই বিষয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কেন জোরালো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমি বিষয়টা নিয়ে কাজ করতে গিয়ে আমি যখন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বক্তব্য নেওয়ার চেষ্টা করলাম, তিনি অনেকটা দায়সারাই জবাব দিলেন। তিনি বললেন আসলে সেখানে যুদ্ধ করছে তার প্রতিরক্ষা দপ্তর এবং আমরা যোগাযোগ করেছিল পররাষ্ট্র দপ্তরের সঙ্গে। এই সমন্বয়টা কেন বাংলাদেশ থেকে এখনও করছে না? আমাদের দেশের যুবকরাই তো সেখানে গিয়েছে। হ্যাঁ, আমাদের দেশের ডিপ্লোমেসি তো আসলে, যেহেতু আমি জিও পলিটিক্স নিয়েও কাজ করি, আমাদের ডিপ্লোমেসি কিন্তু সবসময় উইক। এই জায়গা তো মানাই যায় না কখনো যে আমার দেশের নাগরিককে কেউ যুদ্ধে নিবে, সে স্বেচ্ছায় যাক বা প্রতারণা হয়ে যাক, এটা পরের আলাপ। আমাদের দেশের নাগরিককে যুদ্ধে যে নিল, সেই ক্ষেত্রে কখনো আমার দূতাবাসকে জিজ্ঞাসা করা হয়েছে কিনা, বা তলব করা হয়েছে কিনা, বা জানতে চাওয়া হয়েছে কিনা, বা তাদেরকে ফেরত আনার কি জোরালো পদক্ষেপ নিতে পারে কিনা, আমি কাউকে ফেরত আনতে দেখিনি এখন পর্যন্ত। হয়নি, সুযোগ নেই। কারণ দেখেন, প্রত্যেকটা মানুষের যুদ্ধে যে গিয়েছে ইউক্রেনের পাশে, সে কিন্তু অলরেডি রাশিয়াতে নেই, আর রাশিয়ার সরকার আসলে এখানে কিছু করার নাই। আমাদেরকে হেল্প করতে হবে ইউক্রেন, কারণ আমি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছি, আমাকে তো সেই ইউক্রেন তো আমাকে সাপোর্ট করবে না বাংলাদেশে ফেরত আসার। এটা পুরো গোলক ধাঁধার মতো, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এখন সরকার কেন করছে না, আমাদের হয়তো এই প্রশ্ন করতে হবে।
নীতি নির্ধারকের কাছে আমাদের প্রত্যেকটা প্রাণের মূল্য অনেক। আমাদের দেশে 30টা বাংলাদেশি যে ওই রাশিয়াতে আসলে 30 জনই বাংলাদেশের পতাকা ফ্ল্যাগ বহন করতেছে, 30টাই বাংলাদেশের প্রাণ। আমি যদি আমার বাংলাদেশ আটকে আছে ওইখানে, এখন জোর ডিপ্লোমেসির মাধ্যমে কি করা যায়। এবং আমি দেখলাম আরও 1 লাখ কর্মী যাবে রাশিয়াতে, ভালো আমাদের শ্রমবাজার খুলবে, কিন্তু তাদের সাথেও এই ঘটনা ঘটবে কিনা বা হবে না, কারণ পূর্ববর্তী হয়েছে অনেক হয়েছে, তো সামনেও হবে কিনা এই নিশ্চয়তা আমি দিতে পারছি না। তার মানে সেখানে তো আসলে সন্দেহের একটি অবকাশ থেকেই যায়, কারণ অনেক কোম্পানি, আপনি যেমনটা বলছিলেন যে চাইনিজ একটি কোম্পানি যারা ইউএস স্যাংশন প্রাপ্ত, তারা বাংলাদেশে এসে রিক্রুটিং করছে কিংবা তার এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে, আগামীতে তো এটার সম্ভাবনা আছে। এই জায়গাটা থেকে যদি সতর্ক হতে হয়, কিংবা সরকারকে আসলে কোন কোন জায়গাটায় অনেক বেশি নজর দেওয়া উচিত? দেখেন, আমি তো বলবো এখন শ্রমবাজারের কথা, শুধু শ্রমবাজার না, আপনি ভয়াবহ তথ্য হলো আমাদের কাছে ভিকটিম আছে যে বাংলাদেশ থেকে স্টুডেন্ট পিএইচডি করতে গিয়েছে স্কলারশিপ নিয়ে রাশিয়াতে, তাকে জোরপূর্বক আটকে রেখে যুদ্ধে পাঠানো হয়েছে। আপনি এই তো 2 মাস আগে রয়টার্স নিউজ করলো এটা নিয়ে, অস্ট্রেলিয়ার এবিসি নিউজ করলো, এবং রাশিয়ার একটা স্বাধীন গণমাধ্যম আছে আই স্টোরিজ, তারাও নিউজ করেছে প্রায় 80টা প্রতিষ্ঠানের নাম দিয়ে, যে প্রতিষ্ঠানগুলো মানে শিক্ষা প্রতিষ্ঠান যারা স্টুডেন্টদেরকে, ফরেন স্টুডেন্টদেরকে জোরপূর্বক যুদ্ধে পাঠাচ্ছে। এখন আমি শ্রমজীবীদের নিয়ে কী করব, স্টুডেন্টদের নিয়ে কী করব, সেক্ষেত্রে আমার অবশ্যই বায়োলিটারাল সম্পর্কে ওদিকে জোরালো হওয়া উচিত, জিজ্ঞেস করা উচিত বাই পেপার, বাই রিটেন, যে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। আপনার কাছে কি এমন কোনো তথ্য আছে যে বাংলাদেশে যে রাশিয়ার দূতাবাস রয়েছে তাদেরকে এই বিষয়ে কোনো জবাবদিহি চাওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, কিংবা তাদেরকে এই বিষয়ে সাহায্য করার জন্য বলা হয়েছে? না, আমার কাছে বাংলাদেশের রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের কিছু বিবৃতি দিয়েছে, তা আছে, কিন্তু বাংলাদেশে থাকা রাশিয়ার যে হাইকমিশন তাকে জিজ্ঞেস করা হয়েছে বলতে এমন কোনো তথ্য আমি পাইনি বা গণমাধ্যমে দেখিনি, কখনো ওইটা আসেনি। আমার যতগুলো মানুষ মারা গেল, আপনি হতবাক হবেন শুনে, আমরা প্রায় 39টি লাশ দেশে ফেরত আনার জন্য কাজ করছিলাম, একটা লাশও দেশে ফেরত আনতে পারছি না। লাশ ফেরত আনতে পারছি না, সেখানে আরও জীবিত মানুষদের ফেরত আনা ইটস কোয়াইট ডিফিকাল্ট, আসলে ডিপ্লোম্যাটিকলি পসিবলই না। তাদের যুদ্ধক্ষেত্রটা তো রাশিয়াতে নেই এই মুহূর্তে, তারা ইউক্রেনের বর্ডারে চলে গিয়েছে। তো এই যে যুদ্ধে নেয়া বিভিন্ন প্রলোভনের মাধ্যমে হোক, স্বেচ্ছায় হোক, জোরপূর্বক, আমি এমন স্টোরি জানি যাদেরকে এয়ারপোর্ট যারা চলে আসছে কোম্পানিতে কাজ করবো না, যে চায়না কোম্পানিটার কথা বললাম, এয়ারপোর্ট থেকে তাদেরকে ধরা হয়েছে যে ইউ হ্যাভ টু গো উইথ আস। এবং আপনি হতবাক করার ব্যাপার, তারা এয়ারপোর্টে নামার পরই তাদেরকে কিছু চুক্তি, মানে কিছু পেপার সাইন করতে দেওয়া হয় যেগুলো রাশিয়ান ভাষায় লেখা থাকে। আমার দেশের শ্রমিক যারা ইংলিশই পড়তে পারবে না বেশিরভাগ মানুষ, রাশিয়ান ভাষা পড়ার তো সুযোগ নেই, সিগনেচার করে সে মুভ করে। যখন সে কোম্পানি ত্যাগ করতে চায় যে আমি যুদ্ধে যাব না বা আই ওয়ান্ট টু গো হোম, তখন আর্মি আসে, তার কাছে পেপার দেখায় যে ইউ হ্যাভ সাইন্ড উইথ আস, যে আমাদের সাথে তুমি সামরিক চুক্তিতে জড়িয়েছো, ইউ হ্যাভ টু গো উইথ আস। মানে আষ্টে পৃষ্ঠে আসলে সব দিক থেকেই বেঁধে রাখে তাদেরকে, বেরিয়ে আসার কিংবা সুযোগটা খুবই কম থাকে। এবার একটু আমরা আফ্রিকার দিকে যেতে চাই, নজর দেই সেই দিকে। আমরা জানি যে বাংলাদেশ থেকে আফ্রিকার বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলো রয়েছে, কঙ্গো, সোমালিয়া, এইসব দেশও বাংলাদেশ থেকে অনেক কর্মী সেখানে যাচ্ছে। 2025 সালের অক্টোবরে শুধু প্রায় 800-র উপরে লোক সেখানে গিয়েছে। তারা নিজেরাই তো যুদ্ধ বিধ্বস্ত এবং অর্থনৈতিকভাবে খুবই দুর্বল। আমাদের দেশের শ্রমিকরা কেন সেখানে যাবে? সরকারের বিএমইটিও কেন বা সেখানে আসলে পারমিশন দিচ্ছে? আপনাদের গবেষণা এখানে কি বলছে? দেখেন, আমরা আফ্রিকার বিভিন্ন দেশ, কঙ্গো যেমন বললেন সহ, সিয়েরা-লিওন, এরকম অনেক দেশে যেখানে আসলে তাদের অর্থনৈতিক অবস্থাই খুব বাজে দিকে আছে, তাদের নিজের দেশের মানুষেরই কাজ দেওয়ার অবস্থা নেই, সেখানে আমার দেশের বিএমইটির ছাড়পত্র দেখে, ওয়ার্ক অর্ডার দেখে আমরা হতবাক হই যখন দেখি যে আফ্রিকার এই দেশগুলোতে, যুদ্ধবিধ্বস্ত দেশ বা যারা দরিদ্র সীমার নিচে বাস করছে, সেই সব দেশে আমাদের শ্রমিক যাচ্ছে। এবং অবাক করা তথ্য হলো, সিয়েরা-লিওনে যাচ্ছে হলো বাংলাদেশি শ্রমিক, কিন্তু সে ওয়ার্ক অর্ডার করেছে মালয়েশিয়ার একটা কোম্পানি। মালয়েশিয়ার একটা কোম্পানি থেকে সে ওয়ার্ক অর্ডার নিয়ে বাংলাদেশি আমাদের যে বিএমইটি আছে, প্রবাসী মন্ত্রণালয় আছে, তার ছাড়পত্র দিয়েছে তাদেরকে আফ্রিকা যায়। এবং আমরা এমনও তথ্য পেয়েছি অধিকাংশ ক্ষেত্রে এমন কোনো কোম্পানি নেই আফ্রিকার বিভিন্ন দেশ, ওই নামক কোনো কোম্পানির হদিসই নেই। তো তাহলে আফ্রিকার এই দেশগুলো কি কোনো ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে? অনেকে তো অনেক অভিযোগ রয়েছে যে এই দেশগুলো ব্যবহার করে অনেক হয়তো ইউরোপে যেতে চাচ্ছে, বিশেষ করে লিবিয়াতে তো এই ধরনের ঘটনা ঘটছে। আফ্রিকার ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা আছে? আফ্রিকার ক্ষেত্রেও আছে। হয় কি, অনেক ক্ষেত্রে ট্রানজিট হিসেবে ব্যবহার করা থেকে মানব পাচারের একটা সক্রিয় চক্র থাকে। তারা মানুষকে, আমি কিছু গতকালকে একটা কেস হ্যান্ডেল করছিলাম, তারা আফ্রিকাতে, তারপর ধরুন মধ্য এশীয় কিছু দেশেও, আপনার আজারবাইজানে, ইজিপ্টে, তাদেরকে ইউরোপ নেওয়ার কথা বলে নিয়ে গিয়ে ওইখানে আটকে রেখে তাদের কাছে বড় অ্যামাউন্টের টাকা র্যানসম হিসেবে চাওয়া হয়।
কিডন্যাপ করা হয়। এটা একটা চক্র, ওই পর্যন্ত সীমাবদ্ধ, সে অন্য কোনো দেশে যেতে পারবে। আপনি জানেন লিবিয়াতে অলরেডি লিবিয়ার ভূমধ্যসাগর থেকে আগে ইতালি রিসিভ করতো মানবিক কারণে, সেটা আর ইতালি করবে না এখন। তারপর কিন্তু আমার মানুষজন যাওয়া থেমে নেই, সে বিভিন্ন রুট হয়ে চলে যাবে। তো এই যাওয়ার ক্ষেত্রে আসলে নজরদারি রাখা দরকার। আমাদের একটা সঠিক কাঠামো ব্যবস্থাটি আমরা সবসময় বলি, একটা সঠিক কাঠামো ঠিক করা দরকার। আমি কোন দেশে শ্রমিক পাঠাবো, কোন দেশে আমার শ্রমিকের বাজার আছে, সেই দেশের শ্রমিক সুরক্ষা আইন নীতি চুক্তির সাথে যায় কি না তা দেখে আমার শ্রমিক পাঠাতে হবে। আমার দেশে একটা মানুষ কীভাবে আজারবাইজান যায়, কীভাবে ইজিপ্ট যায়, কী কাজ করতে, আমাদের দেশের ইমিগ্রেশন তখন কীভাবে তাদেরকে পাস দেয়, এই ব্যাপারগুলো যখন আমরা জানতে পারি আর আমাদেরকে হতাশ করে। মানব পাচার রোধে কাজ করতে গিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতায় যা বলে, আসলে সিস্টেম যদি ঠিক না হয় এই লড়াই অসম্ভব। কারণ দেখেন, মানব পাচারের কারণে শুধুমাত্র যে একটা ব্যক্তির ক্ষতি হচ্ছে বা তার পরিবারের ক্ষতি এরকম কিছু না। মানব পাচারের সাথে ইললিগাল মানি ট্রেড জড়িত, ইকোনমিক ক্রাইসিস জড়িত, মানব পাচারের সাথে আর্মস ডিলিং জড়িত, মানব পাচারের সাথে জিও পলিটিক্যাল সিচুয়েশন জড়িত। আর মানব পাচার ইজ এ হিউজ থিং। এটাকে হালকা করে দেখার, লাইটভাবে দেখার কোনো সুযোগ নেই। অবশ্যই সিস্টেমকে আরও সক্রিয় হতে হবে এখানে কাজ করার জন্য। গতকালকের সম্ভবত কম্বোডিয়া থেকে 109 বাংলাদেশি ফেরত এসেছে। তাদের অভিযোগ রয়েছে যে সেখানে বিভিন্ন যে স্ক্যাম প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আটকে রেখে তাদেরকে কাজে নিয়োগ দেওয়া হয়েছে। তার 1 মাস 2 মাস আগেও তো 500-র উপরে বাংলাদেশি ফেরত এসেছে ওখানে প্রতারিত হয়ে। কম্বোডিয়ার মতো একটি দেশে বাংলাদেশি শ্রমিক কেন যাচ্ছে? দেখেন, এখানে আবার মানব পাচারের ধরন এখন চেঞ্জ হয়ে গেছে। এখন ধরন হয়েছে, ধরেন সোশ্যাল মিডিয়া হয়েছে মানুষের কল্যাণ, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে রিক্রুট করা হয়। আপনি দেখেন বিশ্ব শুধু স্ক্যাম সেন্টারের কারণে প্রতি বছর $20 বিলিয়ন লস করে। তো এগুলো চাইনিজরা অপারেট করে বিভিন্ন সময়তে। আমার দেশের শ্রমিকদের এই দেখেন, তারাও বিএমইটির ছাড়পত্র। আমি প্রায় 600 মানুষ ইন্টারভিউ নিয়েছি আমাদের টিম গত 1 মাসে, প্রায় 600 মানুষের। তো যার মধ্যে অধিকাংশ মানুষই বিএমইটির ছাড়পত্র নিয়ে, বৈধ ভিসা নিয়ে ওইখানে গিয়েছে। যাওয়ার পর এখানে কাজ নাই, এবং যেই মানুষগুলো কাজ করতো কারো বেতন দেওয়া হয় নাই দীর্ঘ সময় ধরে, অত্যাচার জুলুমের ইটস এ লিভিং হেল। তো ওই মানুষগুলোকে যে বিএমইটির ছাড়পত্র, এখানে ওই একই কথা বলবো, ওইখানে ওই সময়তে আমাদের সে অবস্থা আছে কিনা, ওই কোম্পানি আছে কিনা, কাজ করার জায়গা আছে কিনা। কম্বোডিয়া নিজেই দরিদ্র দেশ, সেখানে আমি আমার এলিগেশন পাচ্ছি, সেখানে আমি শ্রমিক প্রেরণের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবো। আমরা সেই আশাবাদী করবো। এখানে তো প্রধান গেটওয়ে, আপনি যেটা বারবার বলছিলেন যে বিএমইটির ছাড়পত্র সবাই নিয়েছে, প্রধান গেটওয়ে তো আসলে বিএমইটির হওয়ার কথা ছিল। এরপরে হয়তো আমরা সেখানকার যে দূতাবাসগুলো রয়েছে কিংবা আমাদের মিশনগুলো রয়েছে তাদের মাধ্যমে, বিএমইটির কি এখানে আসলে অনেক বেশি ব্যর্থতা রয়েছে না? দেখেন, আমি বলতে চাইবো, আমরা সরকারের পক্ষ থেকে বা আমরা যারা সচেতন মানুষ, যারা আসলে মানব পাচার রোধে কাজ করি বা লিগ্যাল মাইগ্রেশনকে প্রমোট করি, আমরা সবসময় বলি সেফ মাইগ্রেশন, যে বৈধ পথে বিদেশ যাও, এমন সরকারি স্লোগানও আছে এমন। আসলে একটা মানুষ যখন চুক্তিপত্র পেল, ভিসা পেল, বিএমইটির ছাড়পত্র পেল, তখন তো এটা বৈধ পথে যাওয়া হচ্ছে। তো বৈধ পথে গিয়ে আমার এতগুলো মানুষ ফেরত আসতেছে, এতগুলো মানুষ বিপদে পড়ছে, এতগুলো লাশ হচ্ছে, মারা যাচ্ছে মানুষ, অত্যাচারের শিকার হচ্ছে, তাহলে আমি বৈধ পথে যাওয়াটা কোনটাকে বুঝাবো, সেফ মাইগ্রেশন কোনটাকে বুঝাবো? বিএমইটির ছাড়পত্র তখনই দেবে যখন আমার ওই দেশের মিশন এটা অ্যাপ্রুভ করবে যে এই কোম্পানি তারা এলিজেবল আমার শ্রমিক নেওয়ার জন্যে। তো বিএমইটির ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। বা তাদের এখন দেখেন, যদি কম্প্রোমাইজ হয় কোনো সেকশন, কম্প্রোমাইজ হয়, আমাদের দালালের দৌরাত্ম্য যে তাদের সংগঠন এত শক্তিশালী, তো তারা ফিনান্সিয়ালি এত স্ট্রং, তাদের সাথে কাজ করে আসলে কোনোভাবে পেরে উঠছি না আমরাও। তো এই ক্ষেত্রে সরকার বেসরকারি সংস্থাগুলোকে সমন্বয় হয়েই আসলে সতর্কমূলকভাবে এই কাজগুলো করতে হবে। অবশ্যই বিএমইটির দায় আছে এখানে। প্রত্যেকটা মানুষ যারা মারা গেল, প্রত্যেকটা মানুষ যারা স্ক্যামের শিকার হলো, প্রত্যেকটা মানুষ যারা তাদের জীবন দিল এবং অত্যাচারের শিকার হলো, প্রত্যেকটা দায় বিএমইটির আছে, অবশ্যই আছে। আমরা প্রত্যাশা করছি আগামী দিনে এই বিষয়ে বিএমইটি সহ সরকারি যে দপ্তরগুলো রয়েছে তারা অনেক বেশি সতর্ক হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।